হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটিতে আমরা নিয়ে এসেছি সায়েন্স থেকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস, যে ক্লাসটি তোমাদের আপকামিং এএনএম জিএনএম পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। এছাড়াও অন্যান্য চাকরি পরীক্ষার জন্য তোমাদের এই সায়েন্স ক্লাসটি খুবই হেল্পফুল, যেমন ডাব্লিউবিপি, কেপি, পুলিশ কনস্টেবলের জন্য। তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, সর্বপ্রথম কে কোষ আবিষ্কার করেন? কোষ আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে। নেক্সট, এ প্রসঙ্গে মনে রাখবে বিজ্ঞানী লিউয়েন হক 1672 খ্রিস্টাব্দে সর্বপ্রথম জীবিত কোষ রূপে ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করেন। তাহলে কোষ প্রথম আবিষ্কার করেন কে? বিজ্ঞানী রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে। এবং জীবিত কোষ আবিষ্কার করেন কে? বিজ্ঞানী লিউয়েন হক 1672 খ্রিস্টাব্দে। নেক্সট দেখে নেব। নেক্সট হচ্ছে, কোন কোষ প্রাচীর কোথায় কোষ প্রাচীর দেখা যায়? উদ্ভিদ কোষে না প্রাণী কোষে? এই যে কোষ প্রাচীর যে আছে, কোষ প্রাচীর এটা কোথায় দেখা যায়? উদ্ভিদ কোষে দেখা যায় না প্রাণী কোষে দেখা যায়? সাধারণত হচ্ছে কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর দেখা যায়। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর দেখা যায়। তাহলে কি প্রাণী কোষে কোষ প্রাচীর দেখা যায় না বা থাকে না? উদ্ভিদ কোষে আর কি থাকে না? উদ্ভিদ কোষে থাকে না হচ্ছে সেন্ট্রোজোম। উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না। তাহলে সেন্ট্রোজোম কোথায় থাকে? সেন্ট্রোজোম থাকে প্রাণী কোষে। তোমাদের এটা ডাইরেক্ট এভাবে প্রশ্ন আসবে যে প্রাণী কোষে কোষ প্রাচীর কোথায়? কোষ প্রাচীর থাকে না, উদ্ভিদ কোষে না প্রাণী কোষে? তখন দেখবে যে প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। নেক্সট দেখে নেব, ক্লোরোপ্লাস্ট উদ্ভিদ কোষে থাকে। তার মানে কি ক্লোরোপ্লাস্ট উদ্ভিদ কোষে থাকলে প্রাণী কোষে কি থাকে না। নেক্সট দেখে নেব, সর্বপ্রথম কোষ পর্দা কে আবিষ্কার করেন? সর্বপ্রথম কোষ পর্দা আবিষ্কার করেন বিজ্ঞানী সোয়ান 1838 সালে। এ প্রসঙ্গে মনে রাখবে বিজ্ঞানী রবার্ট ব্রাউন 1831 সালে নিউক্লিয়াস নামকরণ করেন। নিউক্লিয়াস নামকরণটি কে করেন? বিজ্ঞানী রবার্ট ব্রাউন 1831 সালে নিউক্লিয়াস নামকরণটি করেন। তাহলে কোষ পর্দা কে আবিষ্কার করেন? বিজ্ঞানী সোয়ান 1838 সালে। নেক্সট দেখে নেব, হ্যাকেল 1866 সালে সর্বপ্রথম প্লাস্টিড আবিষ্কার ও নামকরণ করেন। তাহলে প্লাস্টিড আবিষ্কার এবং নামকরণ কে করেন? হ্যাকেল। কত সালে? 1866 সালে। এবার হচ্ছে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্নটি দেখে নেব, এলিওপ্লাস্টের কাজ কি? এলিওপ্লাস্টের কাজ হচ্ছে ফ্যাট সঞ্চয় করে। এলিওপ্লাস্টের কি কাজ করে? ফ্যাট সঞ্চয় করে। এবং অ্যালিউরোপ্লাস্ট এর কাজ কি? প্রোটিন সঞ্চয় করা। প্রোটিন সঞ্চয় করা কার কাজ? অ্যালিউরোপ্লাস্ট। এবং এমাইলোপ্লাস্ট হচ্ছে কার কাজ? স্টার্চ সঞ্চয় করা। স্টার্চ সঞ্চয় করা করে। ক্লোরোপ্লাস্ট কি সালোক সংশ্লেষকে নিয়ন্ত্রণ করে। ক্লোরোপ্লাস্ট কি করে? সালোক সংশ্লেষকে কি করে? নিয়ন্ত্রণ করে। নেক্সট প্রশ্ন দেখে নেব, উদ্ভিদদের সবচেয়ে বৃহত্তম কোষ কোনটি? উদ্ভিদদের সবথেকে বড় কোষ বা বৃহত্তম কোষ হচ্ছে রেমি গাছের তন্তু। এ প্রসঙ্গে মনে রাখবে বহু নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে সিনোসাইট বলে। বহু নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে সিনোসাইট বলে। এবং বহু নিউক্লিয়াস যুক্ত প্রাণী কোষকে হচ্ছে সিনটিয়াম বলে। সিনটিয়াম বলে। আর উদ্ভিদ কোষের গলগি বডিকে কি বলা হয়? ডিকটিউজোম বলা হয়। উদ্ভিদ কোষের গলগি বডিকে ডিকটিউজোম বলা হয়। নেক্সট দেখে নেব, কোষের শক্তিঘর কাকে বলা হয়? কোষের শক্তির ঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। মাইটোকন্ড্রিয়াকে। এ প্রসঙ্গে মনে রাখবে নিউক্লিয়াসকে কোষের কি বলা হয়? মস্তিষ্ক বলা হয়। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। এবং মাইটোকন্ড্রিয়াকে কোষের হচ্ছে শক্তিঘর বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। লাইসোজোমকে কোষের কি বলা হয়? আত্মঘাতী থলি বলা হয়। রাইবোজোমকে কোষের কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। স্ক্যারেনকাইমা তন্তু হলো উদ্ভিদের সবচেয়ে বড় কোষ, বৃহত্তম কোষ। স্ক্যারেনকাইমা তন্তুটা যে আছে এটা সে উদ্ভিদের সবথেকে কি বৃহত্তম কোষ। নেক্সট দেখে নেব, সিস্টোলিথ কি? সিস্টোলিথ কি? কোষের মধ্যে অবস্থিত ক্যালসিয়াম কার্বোনেটের ক্লাসকে। তার মানে সিস্টোলিথ হচ্ছে ক্যালসিয়াম যে কার্বোনেটের ক্লাস আছে সেটাকে বলা হয় সিস্টোলিথ। রেফাইট, এটা হবে বাষ্ণ জফলা আকার হবে। রেফাইটস কি? রেফাইট কোষের মধ্যে অবস্থিত ক্যালসিয়াম অক্সালেটের ক্লাসকে রেফাইটস বলে। তার মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেটের ক্লাসকে বলা হয় সিস্টোলিথ, আর ক্যালসিয়াম অক্সালেটের ক্লাসকে বলা হয় রেফাইটস। এবং বংশগতির সূত্রটি কোন বিজ্ঞানীর? বংশগতির সূত্রটি হচ্ছে ম্যান্ডেলের। বিজ্ঞানী ম্যান্ডেলের 1865 সালে এই সূত্রটি দেন। এ প্রসঙ্গে মনে রাখবে জাম প্লাজম মতবাদটি কার? এটা হচ্ছে ভাইসম্যানের।
কত সালে দেয়? 1883 খ্রিস্টাব্দে। মিউটেশন তত্ত্বকার হুগো দা ভিস, এটা হচ্ছে 1901 সালে দেন। নেক্সট হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদ। প্রাকৃতিক নির্বাচনবাদ হচ্ছে ডারউইনের, 1859 সালে। তারপর হচ্ছে কোষবাদ ও কোষতত্ত্ব, এটিকার স্লেডেন ও সোয়ানের। কোষবাদ ও কোষতত্ত্ব স্লেডেন ও সোয়ান। অর্জিত গুণের উত্তরাধিকার তত্ত্ব, অর্জিত গুণের উত্তরাধিকার তত্ত্ব এটা কার? এটা হচ্ছে জে লেমার্কের। এবং ডিএনএ দ্বিতন্ত্রী নকশা কে করেন? ডিএনএ দ্বিতন্ত্রী নকশা করেন ওয়াটসন এবং ক্রিক। কত সালে? 1853 সালে। এ প্রসঙ্গে মনে রাখবে আরএনএ কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। রাইবো নিউক্লিক অ্যাসিড এটি এক ধরনের নিউক্লিক অ্যাসিড যা প্রোটিন সংশ্লেষের সাথে সরাসরি কি যুক্ত। আরএনএ হচ্ছে কি? রাইবো নিউক্লিক অ্যাসিড, এটি এক ধরনের নিউক্লিক অ্যাসিড যা কি প্রোটিন সংশ্লেষের সাথে সরাসরি যুক্ত। আর আরএনএতে কি থাকে? অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল থাকে। আরএনএতে তাহলে কি থাকে না? আরএনএতে হচ্ছে তোমরা মনে রাখবে আরটি মানে থাইমিন থাকে না। আরএনএতে থাইমিন থাকে না। তার মানে থাইমিন কোথায় থাকবে? থাইমিন হচ্ছে ডিএনএতে থাকবে। নেক্সট হচ্ছে চুম্বকের আবেশের একক কি? চুম্বকের আবেশের একক হচ্ছে টেসলা। এ প্রসঙ্গে মনে রাখবে এসআই পদ্ধতিতে বলের পরম একক হচ্ছে নিউটন। সিজিএস পদ্ধতিতে বলের পরম একক ডাইন। সিজিএস পদ্ধতিতে ক্ষমতার ব্যবহারিক একক কি? ওয়াট। সিজিএস পদ্ধতিতে ক্ষমতার ব্যবহারিক একক ওয়াট। দীপন শক্তির একক কি? দীপন শক্তির একক ক্যান্ডেলা। কুড়ি কিসের একক? কুড়ি হচ্ছে তেজস্ক্রিয়তার একক। কুড়ি তেজস্ক্রিয়তার একক। নেক্সট হচ্ছে প্রশ্নটি হচ্ছে মানবদেহের দীর্ঘতম স্নায়ুর নাম কি? সায়াটিক নার্ভ। মানবদেহের দীর্ঘতম স্নায়ু সায়াটিক নার্ভ। মানুষের দুধ দাঁতের সংখ্যা কয়টা? 20টা। হেপারিন কোথায় সংশ্লেষিত হয়? যকৃতে সংশ্লেষিত হয়। তারপর হচ্ছে ফুসফুসের ভিতরে যে অসংখ্য সরু নালিকা থাকে তাদের বলা হয় উপক্লোম শাখা। উপক্লোম শাখা। নেক্সট হচ্ছে পৃথিবীতে সর্বাধিক পরিমাণে প্রাপ্ত প্রোটিনটির নাম কি? অ্যামাইলেস। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।